কয়েক সবজি, আম, নিম, বেল এবং অন্যান্য কয়েকটি ফলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমাদের আজকের এই বিতরণ কর্মসূচিতে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমাদের প্রাণপ্রিয় কৃষক কৃষানী ভাই ও বোনেরা এবং আমাদের সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে জেনেছি যে 2024-25 অর্থ বছরে আমাদের জন্য সরকার কর্তৃক যে প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার আওতায় 900 জনকে আমরা রোপা আমন যে বীজটা আছে, ধানের যে বীজ, সেই বীজ আমরা বিতরণ করব। আমি প্রথমেই আমার যে বিশ্বাস এবং প্রত্যাশা সেটি হচ্ছে আমাদের যারা প্রকৃত কৃষক এবং কৃষানী আছেন তারাই আমাদের এই রোপা আমন সহ অন্যান্য প্রণোদনার আওতায় যে বীজগুলো আমরা দিয়ে থাকি সেগুলো তারা পাবেন। এবং আরেকটি বিষয়, যারা পাবেন তাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ যে আপনারা এই বীজগুলো সঠিক সময়ে বপন করবেন। আমাদের হাতে ইতিমধ্যে রোপা আমনের বীজ আসছে এবং সেটা আমরা আজকে বিতরণ করছি। পরবর্তীতে আমরা অন্য যে বিষয়গুলো, যে বীজগুলো আমাদেরকে প্রণোদনার আওতায় দেওয়া হয়েছে সেগুলো আপনাদের হাতে আমরা পৌঁছে দেব। তো যারা আজকে এই প্রণোদনার রোপা আমনের বীজগুলো গ্রহণ করবেন তাদের প্রতি অনুরোধ, আপনারা প্রত্যেকেই জানেন যে রোপা আমন বীজ বপনের একটা নির্দিষ্ট সময় আছে। এটা ইতিমধ্যে আমাদের সম্মানিত উপজেলা কৃষি অফিসার মহোদয় বলেছেন যে আমাদের এখানের অধিকাংশ বীজগুলো হচ্ছে স্বল্পমেয়াদী বীজ, অর্থাৎ আমাদের যে বীজগুলো স্বল্প সময়ের মধ্যে আমরা ফলন পাবো সেই বীজগুলো হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী বীজ। আমি যতটুকু জানি তাতে আমরা জুলাইয়ের শেষ থেকেই তো এটা লাগানো হবে নাকি? জুলাই প্রথম থেকে? আচ্ছা, আমাদের এটা হচ্ছে জুলাই মাসে, ধর আমাদের যে সময়টা বর্ষা, সেই বর্ষার সময় আমাদের এই বীজগুলো বপন করতে হবে, এই রোপা আমনের বীজ। আপনারা যদি এটা ঘরে রেখে নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু একটা উন্নত জাতের বীজ থেকে, বীজের ফলন থেকে আপনারা নিজেরা বঞ্চিত হবেন এবং আমাদের এই দেশকেও আপনারা বঞ্চিত করবেন। কাজে আপনাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা আমাদের কৃষি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রক্ষাপূর্বক বা তারাও আপনাদের সাথে যোগাযোগ করবে, কখন কিভাবে এই বীজটা বপন করতে হবে সেটা আপনারা জেনে নেবেন। পাশাপাশি আরেকটা বিষয়, যে শুধু আমরা বীজ বপন করলাম সেটাই কিন্তু মূল কথা না, পরবর্তীতে পরিচর্যার একটা বিষয় থাকে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি যে আপনারা এই ধানের আবাদের ক্ষেত্রে পানি এবং সারের এমন একটা ব্যবহার করেন যেটা আসলে প্রয়োজন নাই। বিশেষ করে আমরা যে রাসায়নিক সারগুলো ব্যবহার করে থাকি সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা না জেনে বা না বুঝে আমরা কি করি, প্রয়োজনের অতিরিক্ত আমরা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে কিন্তু আপনার একদিকে যেরকম অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে আপনি যে জমিতে সেই ধান চাষ করছেন সেই জমিরও ক্ষতি হচ্ছে। আমি আশা রাখবো যে আপনারা রাসায়নিক সারের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আমাদের যে জৈব সার আছে বা যে জৈব পদ্ধতিতে আমরা আমাদের কীট পোকামাকড় দমন করতে পারি সেই পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করবেন। যেভাবে আমরা আমাদের জমির উর্বরতা জৈব সারের মাধ্যমে বৃদ্ধি করতে পারি, আপনারা সেই পদ্ধতিগুলো অনুসরণ করবেন।